এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা ইডিয়াম নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা ইডিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, তো বারবার বলছি প্রত্যেকটা ইডিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা শুরু করব 461 মানে 461 থেকে, তার মানে কিন্তু 460টা ইডিয়াম আমরা অলরেডি করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি, প্লে লিস্টে পিএসসি ইডিয়াম বলে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো 461 ফার্স্ট ইডিয়ামটা কি বলছে দেখো, বলছে উইল অব দ্য উইস্প। উইল মানে কি? এই উইল মানে আমরা বলবো হচ্ছে উইলের মানে হচ্ছে ইচ্ছা। ক্লিয়ার? উইলের মানে হচ্ছে ইচ্ছা। এবার উইস্প খুব মন দিয়ে শুনবে। উইস্প মানে কি আমরা বলতে পারি, উইস্প মানে হচ্ছে খড়ের, তো বিচুলি হয় না, তো সেই বিচুলি বা খড়ের আটি কিন্তু আমরা বলতে পারি, খড়ের আটি। ক্লিয়ার? তো বিচুলির আটি বা খড়ের আটি আমরা বললাম। এইবার বিষয়টা বোঝো, দেখবে কর্দমাক্ত জলাশয়ে, যেখানে আর কি কাদা ভরা জলাশয়, সেই সমস্ত জায়গায় আমরা এটাকে আলেয়ার সঙ্গেও তুলনা করে থাকি। ক্লিয়ার? তো আলেয়া, ওকে, উইল অফ দ্য উইস্প মানে আলেয়াও বলতে পারি আমরা। ক্লিয়ার? তো কর্দমাক্ত জলাশয়ে দেখবে মাঝে মাঝে রাতের বেলা আমরা দেখতে পাই এই রকম ঠিক লম্বা লম্বা, ছবিটা ভালো করে ফলো করো, ঠিক যেমন খড়ের আটিতে আগুন ধরালে ঠিক যেমন লম্বা একদম ফ্লেম দেখা যাবে, আগুনের ফ্লেম, অগ্নিশিখা, ঠিক সেই রকম কিন্তু জ্বলে উঠতে দেখা যায়। তো একটু সময়ের জন্য তারা বিরাজ করে, তারপর আবার তাদেরকে কিন্তু দেখা যায় না, অদৃশ্য হয়ে যায়। তো এগুলোকেই আমরা বলবো কি, উইল অফ দ্য উইস্প মানে আলেয়া। এবার এটা ঘটার কারণ কি, এটাকে আমরা বলতে পারি যে ধরো ফসফাইন, PHOSPHINE, ফসফাইন মানে কি? ফসফাইন মানে হচ্ছে আমরা অ্যামোনিয়া বলতে পারি, মানে কি NH3, ডাইফসফেন বলতে পারি। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা আগে আমরা একটু আলোচনা করি, তারপরে বিষয়টা বুঝবো। এটা অ্যাকচুয়ালি কারণটা কি, এই যে অগ্নিশিখাটা জ্বলে ওঠে কর্দমাক্ত জলাশয়ের ওপরে, তো এটার কারণটা কি? ফসফেন, আমরা ডাইফসফেন বলতে পারি, ডাইফসফেন, PHOS, ডাইফসফেন, PHANE মানে হচ্ছে এটাকে আমরা বলতে পারি N2H4। ক্লিয়ার? তো ফসফাইন মানে হচ্ছে অ্যামোনিয়া, ডাইফসফেন বা মিথেন, এবং মিথেন METHANE, মিথেন মানে কি? আমাদের মিথেন মানে হচ্ছে NH4। ক্লিয়ার? তো মিথেন, তো এই সমস্ত মিথেন হচ্ছে এক ধরনের গ্যাস। ক্লিয়ার? ফসফাইনও এক ধরনের গ্যাস, আর ডাইফসফেন মানে হচ্ছে কালারলেস এক ধরনের লিকুইড। তো এই তিনটে যে এই তিনটে জিনিস যখন অক্সিজেনের সংস্পর্শে এসে কিন্তু একটা অগ্নিশিখার মতো জ্বলে ওঠে, এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন। তো এটা খুব স্বল্প সময় বিরাজ করে, তারপর কিন্তু আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এইরকম কর্দমাক্ত জলাশয়ের ওপরে মাঝে মাঝে এরকম অগ্নিশিখার মতো দেখা যায়, যেগুলো কিন্তু স্বল্প সময় বিরাজ করে। তুমি সেগুলোকে দেখে আকৃষ্ট হয়ে তার সামনে এগোতে গেলেই কিন্তু তুমি দেখবে আর নেই। তাই বলছে এই উইল অফ দ্য উইস্প মানে কি? মানে নিজের ইচ্ছে মতো এই যে খড়ের আটিটা জ্বলে উঠবে এবং নিভে যাবে। তার মানে কি, এই জিনিসটাকে তুমি ধরতে চাইলে কিন্তু ধরতে পারবে না। তাহলে এটাকে আমরা বলতে পারি সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাচিভড বা সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাটেইনড, মানে একটা জিনিস যেটাকে অর্জন করা যায় না বা এখানে অপশানে নেই। তাহলে আমরা কিন্তু বলতে পারি সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাচিভড, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাটেইনড, বা সি ইজ দ্য কারেক্ট আনসার। আনরিয়েল ইম্যাজিনিং মানে আমরা বলতে পারি অবাস্তব কল্পনা। ক্লিয়ার? তাছাড়া কিন্তু এখানে অন্য কোনো অপশান নেই, কিন্তু তিনটে অপশানই হবে। আনরিয়েল, অ্যাকচুয়ালি এটা রিয়েল নয়। ক্লিয়ার? এটাকে বলতে পারি আমরা আনরিয়েল ইম্যাজিনিং বা সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাচিভড, সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাটেইনড। তাহলে উইল অফ দ্য উইস্প ইজ ইকুয়াল টু, কিন্তু এখানের অপশান অনুযায়ী অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো মেন কারণ কিন্তু সায়েন্টিফিক কারণ এই তিনটের জন্যে। ওকে? তো মিথেন, ফসফাইন, ডাইফসফাইন এরা যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, বিক্রিয়া করে কিন্তু এটা ঘটে। ওকে? তো গেল 461 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে আমরা দেখে নেবো। 462, হ্যাঁ 462 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 462 কি বলছে দেখো, বলছে ক্লক মানে কি? এটা হচ্ছে আলখোল্লা পোশাক। ঠিক দেখো, এই মেয়েটা যে পোশাকটা পরে আছে এটাকে কিন্তু আমরা কি বলবো? ক্লক বলবো, ক্লক। ক্লিয়ার? তাহলে ক্লক অ্যান্ড ড্যাগার মানে কি? যে হাতে যেটা আছে এটাকে আমরা বলবো ড্যাগার, মানে ছুরি। এইবার এখানে একটা ছোট্ট গল্প আছে। তো একজন রাজা স্কটল্যান্ডের, মনে করেন একটা রাজা, বেশি ডিটেলসে গেলে মাথায় থাকবে না। তো একটা দেশের রাজা এবং তার একজন সৈনিক ছিল। সেই সৈনিক
তার নাম ছিল শেক্সপিয়ারের লেখা একটা আমাদের কি বলবো একটা ট্র্যাজেডি আছে, শেক্সপিয়ারের ম্যাকবেথ নামক একটা ট্র্যাজেডি আছে। তো সেই ট্র্যাজেডি থেকে এই ইডিয়ামটা নেওয়া হয়েছে। তো ম্যাকবেথ এবং তার স্ত্রী লেডি ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজাকে তাদের বাড়িতে নেমন্তন্ন করে, ইনভাইট করে, এবং রাজাও তার কাজে খুশি হয়ে কিন্তু নেমন্তন্ন রাখতে চলে আসে এবং রাত যাপন করে তার বাড়িতে। এবং রাজা যখন ঘুমিয়ে পড়ে তখন স্বামী স্ত্রী ম্যাকবেথ লেডি ম্যাকবেথ দুজনে প্ল্যান করে কিন্তু রাজাকে মেরে ফেলে। তো ম্যাকবেথ মারতে পারে না, তখন কি করে তার স্ত্রী লেডি ম্যাকবেথ হাতে ড্যাগার নিয়ে এবং এরকম একটা আলখোল্লা পোশাক পরিহিত হয়ে মানে পরে নাকি রাজা ডানকানকে কিন্তু মেরে ফেলে। তাই এই যে এই কাজটা কিন্তু খুবই একটা মিস্টিরিয়াস কাজ, মিস্ট্রি অ্যান্ড সিক্রেসি, তার মধ্যে গোপনীয়তা থাকবে, ক্লিয়ার? তা না হলে কিন্তু তুমি এই হত্যাটা করতে পারবে না। তাই বলছো ক্লক অ্যান্ড ড্যাগার। তো এই জায়গা থেকে, এই গল্প থেকে এই ইডিয়ামটা নেওয়া হয়েছে। তাহলে ক্লক অ্যান্ড ড্যাগার এটা মানে তোমাকে এই গল্পটা মাথায় রাখতে হবে। লেডি ম্যাকবেথ ক্লক আলখোল্লা ঢিলাঢালা পোশাক পরে হাতে ড্যাগার নিয়ে কি করেছিল, একটা মিস্ট্রি, একটা রহস্য বা গোপন কাজ করেছিল, মানে রাজাকে হত্যা করেছিল, ক্লিয়ার? তাহলে 464 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড অ্যাক্টিভিটি একটা কাজ দ্যাট ইনভলভস, যার মধ্যে থাকে মিস্ট্রি, রহস্য, অ্যান্ড সিক্রেসি, গোপনীয়তা, ক্লিয়ার? বুঝতে পারছো, রহস্যময় একটা গোপন কাজ। 462 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলতে থাকো? 463, হ্যাঁ 463 কি বলছে দেখো? পালম অফ। এটা একটা ফ্রেজাল ভার্ব। এর মানে কি? পালম অফের মানে হচ্ছে, মনে করো অরিজিনাল, মনে করে অরিজিনাল হিসেবে কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া, ক্লিয়ার? বা কাউকে কোনো কিছু বিক্রি করা হিসাবে, অরিজিনাল হিসেবে বিক্রি করা কোনো কিছু, ক্লিয়ার? বিক্রি করা কিন্তু আমরা বলতে পারি কোনো কিছু অরিজিনাল হিসাবে। মনে করো দেখো, এই যে দুটো মেয়ে মার্কেটে গেছিলো, মার্কেট থেকে কিন্তু কোনো একটা জুয়েলারি বা কোনো একটা ফোন কিনে বাড়ি ফিরছে, এবং আসার সময় তারা চেক করছে, গুগলে সার্চ করে দেখছে যে প্রোডাক্টটা তারা কিনেছে সেই প্রোডাক্টটা আসলে অরিজিনাল কিনা, ক্লিয়ার? তারা কিন্তু সার্চ করে দেখছে, তারা কিন্তু ঠকে গেছে। যে দোকানদার তাদেরকে দিয়েছে সেই দোকানদার কি করেছে? পালম অফ, মানে কি? সে কিন্তু কার্য উদ্ধার করেছে, তাদেরকে অরিজিনাল বলে নকল একটা জিনিস দিয়ে ঠকিয়ে দিয়েছে। তো এই বিষয়টাকেই আমরা বলবো পালম অফ, ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, টু ডিসপোজ অফ উইথ দ্য ইন্টেন্ট টু ডিসিভ, ঠকানোর উদ্দেশ্যে কোনো কিছু কিন্তু দিয়ে দেওয়া বা বিক্রি করা। ডিসপোজ অফ মানে তোমার কাছে কিছু একটা ছিল নকল জিনিস, সেটাকে তুমি ডিসপোজ করে দিলে, মানে বিক্রি করে দিলে, সরিয়ে দিলে, কাউকে দিয়ে দিলে, কি উদ্দেশ্যে? উইথ দ্য ইন্টেন্ট। এই ইন্টেন্ট মানে উদ্দেশ্যে, টু ডিসিভ মানে ঠকানোর উদ্দেশ্যে। তাহলে একটু ঠকালে, তোমার কাস্টমারকে তুমি ঠকালে। তাহলে পালম অফ তার মানে কিন্তু অরিজিনাল হিসেবে বিক্রি করে দেওয়া বা কাউকে কোনো কিছু দিয়ে দেওয়া। 463 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। প্রত্যেকটা ইডিয়াম কিন্তু, বারবার বলছি, প্রত্যেকটা ইডিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। 464 কি বলছে দেখো? 464 বলছে টু মেক মাই মাউথ ওয়াটার। মানে মনে করো একজন ব্যক্তি, সে কি বলছে, কোনো একটা খাবার দেখেছে, নির্দিষ্ট কোনো একটা খাবার, তো সে খুব খেতে পছন্দ করে। তো খেতে পছন্দ করুক বা নাই করুক, ভালো ভালো খাবার সামনে দেখলে কিন্তু সবারই মুখে জল চলে আসবে। তাই বলছে টু মেক, তৈরি করেছে, মাই মাউথ, আমার মুখে, ওয়াটার মানে আমার মুখে জল চলে এসছে কোনো খাবার দেখে। তার মানে কি? খাবার দেখে মুখে জল চলে এসছে, তার মানে আমার যে ভেতরে অ্যাপিটাইট আছে, মানে খিদেটা আছে, সেই খিদেটা কিন্তু জেগে ওঠা। খিদে জেগে ওঠা বা খিদেকে স্টিমুলেট করা, উদ্দীপিত করা। তাহলে কোনো খাবার দেখলে আমাদের খিদে উদ্দীপিত হবে, তার মানেই হচ্ছে তাই। টু মেক মাই মাউথ ওয়াটার, মুখে জল চলে আসা খাবার দেখে, তার মানে 464 উত্তর হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। স্টিমুলেট, উদ্দীপিত করা, সামওয়ানস অ্যাপিটাইট, কারোর খিদে। এই অ্যাপিটাইট মানে কিন্তু খিদে। 464 সি উত্তর। যেমন নেক্সট 465 কি বলছো দেখো? 465, হ্যাঁ 465 কি বলছে? ব্রিদিং ডাউন হিজ নেক। তাহলে ব্রিদিং ডাউন হিজ নেক তার মানে কি? ব্রিদ মানে কি? শ্বাস প্রশ্বাস নেওয়া, ডাউন মানে নিচে, হিজ নেক কোনো একজন ব্যক্তির পেছনে দাঁড়িয়ে তার ঘাড়ের ওপরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। বিষয়টা ভালো করে বোঝো, আমরা ছবি দেখে যাব। দেখো, একজন ব্যক্তি কিন্তু কোনো একটা অফিসে কাজ করছে এবং বস জানে কি এই ছেলেটা খুব ফাঁকিবাজ, সেই কারণে সবসময় এই ছেলেটা কাজ করে এবং বস তার পেছনে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে তার কাজটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। তার মানে কি? তার পেছনে দাঁড়িয়ে থাকলে কিন্তু শ্বাস প্রশ্বাসটা তার নিশ্চয়ই ঘাড়ের ওপরে পড়বে, তাই তো? ঘাড়ের ওপরে পড়ছে, তাই কারোর পেছনে দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাস তার ঘাড়ের ওপরে ফেলা, তার মানে কি? তার কাজটা, তার অ্যাক্টিভিটিটা খুবই ভালোভাবে ক্লোজলি পর্যবেক্ষণ করা, ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়াচিং অল হিজ অ্যাকশনস ক্লোজলি, ক্লিয়ার? 464 ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট
466 কি বলছে আমরা দেখে নেবো। 466 কি বলছে দেখো, 466 বলছে হ্যাভ এ বোন টু পিক। হ্যাভ এ বোন টু পিক মানে একটা বোন আছে, সেই বোনটাকে আমাকে নিতে হবে, মানে খেতে হবে। ছবি থেকে আমরা উত্তরে যাব। দেখো একটা কুকুর কিন্তু একটা বোন পেয়েছে, একটা হাড় পেয়েছে, এবং সেই হাড়টা কিন্তু সে মজা করে খাচ্ছে। তো হঠাৎ করে যদি এখানে আর একটা কুকুর এসে বলে যে এই বোনটা আমার, এই বোনটা আমি পিক করব, আমি খাবো, তাহলে এ কি ছেড়ে দেবে? কুকুর কিন্তু ছেড়ে দেবে না, সে কিন্তু ঝগড়া করবে, রেগে যাবে, এবং রাগী হয়ে কিন্তু রেগে গিয়ে মারামারি শুরু করে দেবে। তাই ঠিক এই রকমভাবে তুমি যদি বলো যে আই হ্যাভ এ বোন টু পিক উইথ সামওয়ান, তার মানে কি কোনো একজন মানুষ বলছে ভাই আই হ্যাভ এ বোন টু পিক উইথ ইউ, তার মানে কি আমার কিন্তু তোমার উপরে রাগ আছে, রাগটা কিন্তু আমার মেটাতে হবে, মানে কি টু বিকাম অ্যাংরি উইথ সামওয়ান, টু বিকাম অ্যাংরি উইথ সামওয়ান, কারোর উপরে রেগে যাওয়া। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গার বলতে পারি, এখানে অ্যাঙ্গার রয়েছে, তো কমপ্লিটলি বলতে গেলে আমরা বলতে পারি টু বিকাম অ্যাংরি উইথ সামওয়ান। তাহলে 466 হ্যাভ আ বোন টু পিক, তার মানেই কিন্তু টু বিকাম অ্যাংরি উইথ সামওয়ান। এখানে নেই পুরো বাক্যটা, আমরা অ্যাঙ্গার নেবো। 466 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 467 কি বলছে দেখো, 467 কি বলছে, বলছে ওয়াইপ দ্য নোজ অব সামওয়ান। ওয়াইপ মানে কি? এই ওয়াইপ মানে হচ্ছে মুছে দেওয়া। ওয়াইপ মানে হচ্ছে আমরা বলতে পারি ওয়াইপের মানে কি? ওয়াইপের মানে হচ্ছে মোছা। ক্লিয়ার? আর দ্য নোজ অফ সামওয়ান, মনে করো একটা মেয়ের বিয়ে হচ্ছে, ব্রাইড। ক্লিয়ার? তো বিয়ে হওয়ার সময় মেয়েরা কি করবে? সাজবে, বিভিন্ন রকমের গোল্ডেন জুয়েলারি, দামি দামি জুয়েলারি পরবে। তো মেয়েটা দেখো নাকে কি পরেছে, নাকেও কিন্তু একটা জুয়েলারি পরেছে। এবার কেউ কি করেছে, একজন খুবই ধান্দাবাজ লোক বা ধান্দাবাজ কোনো একজন মহিলা, তিনি কি বলেছেন যে নাকটায় কোনো কিছু পড়েছে ব্রাইডের কোণের, তখন সে কি করেছে, নাক মোছার ভান করে নাক মুছতে গিয়ে নাকের এই জুয়েলারিটা কিন্তু খুলে নিয়ে পালিয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ওয়াইপ, তাহলে মুছতে গেল নাকটা, তাহলে নাক মুছতে গিয়ে কিন্তু জুয়েলারি নিয়ে পালিয়ে গেছে, তার মানে অ্যাকচুয়ালি কি করলো, ঠকালো। তাহলে ওয়াইপ দ্য নোজ অফ, তার মানে কিন্তু কাউকে ডিসিভ করা বা কাউকে ঠকানো। সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 467 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 468 কি বলেছে দেখো, হ্যাঁ 468 কি বলছে, বলছে আইভরি টাওয়ার। আইভরি মানে কি? হাতির দাঁত। তাহলে হাতির দাঁত দিয়ে টাওয়ার তৈরি করবে কেউ একজন ভাবছে, এবং সেখানে সে বসবাস করবে। ক্লিয়ার? তো হাতিরা ফলো করো, এই যে হাতির দাঁত। ক্লিয়ার? এটা কিন্তু ইললিগাল। তো কেউ কল্পনা করছে যে হাতির দাঁত খুবই দামি, তো সেই হাতির দাঁত দিয়ে একটা টাওয়ার সে তৈরি করবে, এবং সেই টাওয়ারের ওপরে সে কী করবে, বসবাস করবে। তার মানে কি? এটা মানে হচ্ছে আমাদের যে বাস্তবিক জীবন। ক্লিয়ার? তো এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে মানুষের জীবনে কিন্তু অনেক প্রবলেম থাকে, অনেক সমস্যা থাকে, অনেক ট্রাবল থাকে, অনেক ডিফিকাল্টিস থাকে, অনেক সরো থাকে, মানুষের জীবনে প্রেশার থাকে। তো সেই সমস্ত কিছুকে সে অতিক্রম করে, সেই সমস্ত কিছুকে একদিকে ঠেলে দিয়ে ফেলে দিয়ে সে কিন্তু একটা সিক্লিউডেড, মানে কি একটা নির্জনভাবে বসবাস করতে চায়, মানে ডিটাচ হতে চায়, সমস্ত প্রবলেম সমস্যা থেকে ডিটাচ হয়ে সে কিন্তু একটা নির্জনে বসবাস করতে চায়। তাহলে আইভরি টাওয়ার, হাতির দাঁতের টাওয়ার, তার মানেই কিন্তু একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছিন্নতা, এবং সিক্লিউশন মানে নির্জনতা, কেউ থাকতে চায়। ওকে, 468 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলছে যে আমাদের নেক্সট বলছে কি 469 বলছে আ ব্রাউন স্টাডি। ব্রাউন মানে কি? ব্রাউন মানে আমরা বলতে পারি, ব্রাউন মানে তোমরা সবাই জানো ধূসর বা বাদামি বলতে পারি, তাই তো? ধূসর বা বাদামি। স্টাডি মানে পড়াশুনো। দেখো একটা ছেলে কিন্তু দিনের বেলা বই পড়ছিল, তো বইটা পড়তে পড়তে সেই গল্পের মধ্যে এতটাই মগ্ন হয়ে গেছে, সে কিন্তু দেখো পুরো স্বপ্নের দুনিয়ায় চলে গেছে। এবার স্বপ্নের দুনিয়ায় চলে গিয়ে সে কিন্তু তার বাস্তবিক ধ্যান ধারণা সেন্সেস সে কিন্তু ভুলে গেছে, এবং থটফুলনেস মানে একটা থটফুলনেসের মধ্যে প্রবেশ করেছে, চিন্তার মধ্যে। তো চোখে সাধারণত সে কিছু দেখবে না, চোখে শুধুমাত্র ধূসর দেখবে চোখে। ক্লিয়ার? তাহলে এই যে ব্রাউন স্টাডি, এই যে ধূসর পড়াশুনো, তার মানে কি? তার মানে আমরা বলতে পারি যে আ স্টেট, একটা অবস্থা, আ স্টেট, STAT, আ স্টেট অব অ্যাবজর্পশন, ABSORP, অ্যাবজর্পশন, আ স্টেট অফ অ্যাবজর্পশন ইন থটফুলনেস, মানে একটা চিন্তা সুলভ অবস্থার মধ্যে প্রবেশ করা। স্টেট অফ অ্যাবজর্পশন ইন দ্য থটফুলনেস, THOUGHT, থটফুল, FULNESS। তো ক্লিয়ার? তো স্টেট অফ অ্যাবজর্পশন ইন দ্য থটফুলনেস মানে
একটা চিন্তাশীল অবস্থার মধ্যে প্রবেশ করা, মানে একটা দিবা স্বপ্ন বলতে পারে। দিবা স্বপ্ন মানেও তাই সেম, তুমি তোমার নিজেকে ভুলে গিয়ে, বাস্তব জগৎকে ভুলে গিয়ে একটা কিন্তু ড্রিমল্যান্ডের মধ্যে প্রবেশ করা। তো এটাকেই বলে ব্রাউন স্টাডি। পড়তে পড়তে এতটাই গল্পের মধ্যে মগ্ন হয়ে গেছে, সে কিন্তু একটা স্বপ্নের দুনিয়ায় চলে গেছে, তার বাস্তবিক ধ্যান ধারণাকে সে ভুলে গেছে। ক্লিয়ার? এটাকেই বলবো আমরা রিভারি বলবো। ক্লিয়ার? এটাও কিন্তু থাকতে পারে, স্টেট অফ অ্যাবজর্পশন ইন দ্য থটফুলনেস। ওকে, 469-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এটাও কিন্তু থাকতে পারে, যখন যেটা থাকবে অপশনে সেটা নেবো আমরা। ক্লিয়ার হয়ে গেল। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 470, 470। হ্যাঁ, 470 কি বলছে দেখো, 470 বলছে গট দ্য স্যাক। গেট মানে পাওয়া, গট মানে পেয়েছিল, দ্য স্যাক, স্যাক মানে বস্তা, আবার স্যাক মানে আমরা বলতে পারি পদচ্যুত হওয়া, পদচ্যুত ও দেখো কোনো একটা কোম্পানিতে এই সমস্ত কর্মীগুলো কাজ করে এবং তারা কিন্তু কেউই ঠিকঠাক অ্যাক্টিভ নয়, ভালোভাবে মন দিয়ে কাজ করে না, এসে শুধু ফোন দেখে এবং নিজেদের মতো বেখেয়ালিভাবে কাজ করে এবং দিনের পর দিন এভাবেই রুটিনটা তারা চালাচ্ছে। ঠিকঠাক টাইমে কাজে আসে না, ঠিক করে কাজ করে না এবং বস তাদের উপরে কিন্তু কি বলবো রুক্ষ হয়ে গেছে এবং রুক্ষ হয়ে তাদের সবাইকে কিন্তু কি করেছে, পদচ্যুত করে দিয়েছে, কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে এবং তারা কি করছে দেখো একের পর এক কিন্তু এক্সিট করছে। তাহলে কাউকে পদচ্যুত করা তার মানে কি, তাকে কাউকে কাজ থেকে ডিসমিস করে দেওয়া। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। গট দ্য স্যাক মানে কি, পদচ্যুত হওয়া, তার মানেই ওয়াজ ডিসমিসড ফ্রম আ ওয়ার্ক বা ফ্রম এ জব। ক্লিয়ার? তাহলে গট দ্য স্যাক ইজ ইকুয়াল টু কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। 470 কাজ থেকে ডিসমিস হওয়া। 471 কি বলছে দেখে নেবো, 471। হ্যাঁ, 471 কি বলছে দেখো, 471 বলছে টু গো টু সামবডিজ হেড, মানে কোনো একজন ব্যক্তির হেড মানে মাথা, মাথায় চলে যাওয়া। দেখো একজন ব্যক্তি কিন্তু ড্রিঙ্ক করছে, ওয়াইন খাচ্ছে। ক্লিয়ার? এইবার যখন ওয়াইন খাওয়া ধরবে আস্তে আস্তে কি করবে, এই ওয়াইনের অ্যাকশান কিন্তু যখন তার মাথায় এসে পৌঁছাবে তার কিন্তু একটু ঝিমঝিম ভাব হবে, সে কিন্তু ঘুমিয়ে পড়বে। ক্লিয়ার? তাই বলছে টু গো, যাওয়া, মানে এই ওয়াইনটা আস্তে আস্তে যাচ্ছে কারোর মাথায়, তাহলে ওয়াইন কারোর মাথায় গেলে তার কি হবে, তার একটু ডিজি, ঝিমোনো ঝিমোনো ভাব লাগবে এবং ড্রাঙ্ক হবে সে, ড্রাঙ্ক। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। টু গো টু সামবডিজ হেড, কারোর মাথায় চলে যাওয়া, তার মানে টু মেক সামওয়ান, ওয়াইনটা গিয়ে তাকে কি করলো, ডিজি করে দিল, কাউকে ঘুম ঘুম ভাব করানো, ঘুম ঘুম ফিল করানো এবং স্লাইটলি ড্রাঙ্ক হয়ে যাওয়া। ক্লিয়ার? তো সেন্স হারিয়ে পড়া, তো এটাকেই আমরা বলবো টু মেক সামওয়ান ডিজি, কাউকে ডিজি করা অ্যান্ড স্লাইটলি ড্রাঙ্ক করে দেওয়া। 471 সি উত্তর, এবং এটা শুধুমাত্র ওয়াইনই কিন্তু করবে। 472 কি বলছে দেখো, 472 বলছে টু মেক অ্যামেন্ডস। এই অ্যামেন্ডস কথার অর্থ কি? অ্যামেন্ডস কথার অর্থ হচ্ছে সংশোধন করা। অ্যামেন্ডস কথার অর্থ হচ্ছে সংশোধন করা। ক্লিয়ার? তো মনে করো কোনো একজন ব্যক্তি কোনো একটা অন্যায় করেছে, দেখো মনে করো গিল্ট, কেউ একটা কোনো অপরাধ করেছে এবং সবাই মিলে দেখো আঙুল তুলছে তার দিকে, বলছে তুই কিন্তু অপরাধ করেছিস, তাহলে তুই যেহেতু ভুলটা করেছিস, এই ক্ষতিটা করেছিস, তাহলে এই ক্ষতির কিন্তু ভুল সংশোধন তোকে করতে হবে, ক্ষতিপূরণ তোকে করতে হবে। তাহলে অ্যামেন্ডস মানে সংশোধন করা, তাহলে সংশোধন করছি তার মানে কি, আমাকে ক্ষতিপূরণ করতে হচ্ছে, ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাহলে টু মেক অ্যামেন্ডস, সংশোধন করা, তার মানে ক্ষতিপূরণ দেওয়া। দেখো টু কম্পেনসেট, ক্ষতিপূরণ দেওয়া। 472 সি ইজ দ্য কারেক্ট আনসার। সবাই বলছে যখন তোমাকে ক্ষতিপূরণ দিতেই হবে, বাধ্য তুমি। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 473। হ্যাঁ, 473 কি বলছে, 473 বলছে চিকেন আউট। এটা একটা ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে ভয় পেয়ে। চিকেন আউট এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে ভয়ে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া। আমরা শুধু লিখলাম ভয়ে কাজ না করা। ক্লিয়ার? দেখো ছবিটা ফলো করো, একটা মেয়ে কিন্তু কাজ করতে এসেছিল কোনো একটা কাজ এবং বাড়িটা একটু হন্টেড ছিল, একটু পুরনো আমলের বাড়ি ছিল, সে কিন্তু বাড়ির ভেতরটা দেখে ভয় পেয়ে গেছে এবং সেই বাড়িতে সে কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তাহলে এটাকেই বলা হয় চিকেন আউট। ক্লিয়ার? তো ভয়ে কাজ না করার সিদ্ধান্ত নেওয়া। তো অপশন দেখো, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এটা বোঝার কিছু নেই। তো চিকেন আউট, দেখো চিকেনটাকে মনে রাখবে, চিকেন মানে হচ্ছে মুরগি এবং মুরগি মানেই মনে রাখবে মুরগির সঙ্গে একটা ফিয়ারফুল ক্রিয়েচার মনে করবে। ফিয়ারফুল, মুরগি মানে ফিয়ারফুল ক্রিয়েচার, একটু আওয়াজ শুনলে ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে। তাহলে কারো তার মধ্যে একটা চিকেন বেরিয়ে এসছে, তার মধ্যে থেকে চিকেন বেরিয়ে এসছে, তার মানে সে ভয় পেয়ে গেছে এবং কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন 472 কিন্তু টু রিফিউজ টু ডু সামথিং, কোনো কিছু করতে অস্বীকার করা, ডিউ টু ফিয়ার। ফিয়ার মানে দেখো ভয়ে কোনো কিছু করতে অস্বীকার করা। 472 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 474 কি বলছে দেখো, 474।
হ্যাঁ 474 কি বলছে দেখো, বলছে লং অ্যান্ড শর্ট অব ইট। এই ইট মানে আমরা মনে করি স্টোরি, খুব সুন্দর করে মাথায় রাখবে। ইট মানে স্টোরি, লং মানে মনে করো গল্পটা কিন্তু দীর্ঘ, গল্পটা হচ্ছে একটা দীর্ঘ গল্প, ক্লিয়ার? তাহলে গল্পটা হচ্ছে একটা দীর্ঘ গল্প, সেই গল্পটাকে শর্ট করতে কেউ শর্ট করেছে বা শর্ট করে কেউ বলছে। দেখো একজন স্পিকার সে বক্তৃতা দিচ্ছে কোনো একটা গল্প, কিন্তু তার অডিয়েন্সদেরকে শোনাচ্ছে এবং গল্পটা লম্বা গল্প হলেও সে কিন্তু শর্টে বলছে, তাই বলছে লং অ্যান্ড শর্ট অব ইট, মানে স্টোরিটা লম্বা কিন্তু ছোট করে বলছে, মানে সামারাইজ করছে, সংক্ষেপে বলছে। জিস্ট মেন যে বিষয়বস্তু, জিস্ট সেই জিস্টটা বলছে, জিস্ট অফ সামথিং বা সামারি অফ সামথিং, ক্লিয়ার? অপশানে চলে আসবো 474 কি বলতে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য সামারি অফ দ্য ম্যাটার। যে বিষয়টা ঘটেছিল, যে ঘটনাটা ঘটেছিল তার একটা সামারি কিন্তু বলছে। ওকে, তো 474-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলে যাবো 475, 475 কি বলছে দেখো। হ্যাঁ 475 কি বলছে আমরা দেখে নেবো। 475 বলছে প্লে হ্যাভক। হ্যাভক মানে কি? হ্যাভক মানে আমরা বলতে পারি একটা ধ্বংস করা। হ্যাভক মানে হচ্ছে ধ্বংস করা, ক্লিয়ার? তাহলে প্লে মানে মনে করো খেলা, বা প্লে মানে চালানো, তাহলে কোনো একটা ধ্বংসলীলা বা ধ্বংসকাণ্ড চালানো, ক্লিয়ার? তাহলে দেখো একটা জায়গা, সেই জায়গার মানুষটা কিন্তু একটা গ্রাম, সেখানের মানুষটা খুবই কিন্তু হতদরিদ্র, খুবই বাজে অবস্থা, কিন্তু হঠাৎ একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, ভূমিকম্প এসছে, সেই ভূমিকম্পে কী হয়েছে, সমস্ত বাড়িগুলো কিন্তু ধসে পড়েছে। মানে কি এই এরিয়ার মানুষজনদের তো বাজে একটা ব্যাড কন্ডিশন ছিল, বাজে পরিস্থিতি ছিল, তো ভূমিকম্প এসে তাদের পরিস্থিতিটাকে আরও খারাপ করে দিয়েছে। মানে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভ ফর্ম কি ওর্স, মানে খারাপটাকে আরও খারাপ করে তুলেছে, ওর্স করে দিয়েছে, ক্লিয়ার? তাহলে দেখো অপশানে চলে আসবো, বি ইজ দ্য কারেক্ট আনসার, টু ওরসেন, বাজে করা দ্য সিচুয়েশন, পরিস্থিতিকে আরও বেশি বাজে করে তোলা, ক্লিয়ার? তাহলে প্লে হ্যাভক ধ্বংসলীলা চালানো, তার মানে কিন্তু কোনো পরিস্থিতিকে আরও বেশি বাজে করে তোলা। 475-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 476 কী বলছে দেখো, 476। হ্যাঁ 476 কী বলছে, 476 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, বলছে টল অর্ডার। টল মানে লম্বা, অর্ডার মানে মনে করো কেউ একটা কোনো কিছুর অর্ডার দিয়েছে, ক্লিয়ার? তো মনে করো তোমার দোকান থেকে, তোমার দোকান অনলাইনে লিস্ট করা আছে, অ্যামাজনে হোক, ফ্লিপকার্টে হোক, ক্লিয়ার, মিন্ত্রাতে হোক, তো কোনো প্রোডাক্ট তোমাকে রাতারাতি তুমি একটা অর্ডার পেয়েছো এবং সেই অর্ডারটা তোমাকে রাতারাতি কিন্তু ডেলিভারি করতে হবে। তো একটা লম্বা অর্ডার মানে যেটা খুবই ডিফিকাল্ট একটা ডিম্যান্ড, ঠিক আছে? তো তুমি মোটামুটি মনে করো এক সপ্তাহখানিক টাইম পেলে তুমি সমস্ত মালগুলো কিন্তু ডেলিভারি করে দিতে পারতে, কিন্তু তোমাকে বলেছে রাতারাতি পরের দিনই তোমাকে ডেলিভারি করতে হবে। তাহলে বিষয়টা কি হবে, একটা ডিফিকাল্ট ডিম্যান্ড, অর্ডারটা টল লম্বা অর্ডার, তো আমার টাইম লাগার কথা, এক সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, কিন্তু রাতারাতি দিতে গেলে এটা কিন্তু একটা ডিম্যান্ড, একটা দাবি, যেটা খুবই কিন্তু ডিফিকাল্ট ডিম্যান্ড। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার 476-এ। ওকে, টল অর্ডার ইজ ইকুয়াল টু ডিফিকাল্ট ডিম্যান্ড। 477 কি বলছে দেখো, 477 কি বলছে দেখে নেবো আমরা। 477 বলছে ওয়াইড মানে বিস্তৃত চওড়া, অফ দ্য মার্ক। তো দেখো এটাকে আমরা বলি ডার্ট বোর্ড, DART, ডার্ট বোর্ড, BOARD, ক্লিয়ার? ডার্ট বোর্ড, এখানে বুঝতে পারছো সবাই এইম করে, টার্গেট করে, ক্লিয়ার? তো এটাকে একটা স্পোর্টসও বলতে পারি। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এই যে গোলাকার যে অংশটা, এটা হচ্ছে তোমার টার্গেট, এবং তুমি কি করলে এই যে মার্ক করে দেওয়া আছে, এটা তোমার টার্গেট, এখানে তোমাকে কিন্তু এইমটা করতে হবে, ক্লিয়ার? কিন্তু তুমি কি করলে এই বোর্ডের বাইরে এইম করলে, এরকম জায়গায় কিন্তু তুমি এইম করলে, এবং যে বিষয়টা তোমার এখানে তাক করা উচিত তুমি এখানে তাক না করে, তাকটা কিন্তু তোমার এইমটা, তোমার টার্গেটটা তুমি এখানে করে ফেলেছো। তার মানে কি, তাহলে একটা ওয়াইড অফ দ্য মার্ক মানে অ্যাকিউরেট কাজ তুমি করতে পারো, তুমি কিন্তু ইনঅ্যাকিউরেট করেছো, ক্লিয়ার? ইনঅ্যাকিউরেট, তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি এ ইজ দ্য কারেক্ট আনসার। ওয়াইড অফ দ্য মার্ক, মার্কের বাইরে চলে যাওয়া, তার মানে ইনঅ্যাকিউরেট মানে হচ্ছে ভুল কাজ করা বা ভুল, ক্লিয়ার? বা এটাকে আমরা বলতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের প্রসঙ্গ, এভাবেও তোমাদের অপশান থাকে, তাহলে সবটা জানা উচিত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ, এটাকে আমরা বলবো রেলিভেন্ট মানে প্রাসঙ্গিক, এটা হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে ওয়াইড অফ দ্য মার্ক এটা প্রসঙ্গ, তাহলে প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছ মানে কি ইররেলিভেন্ট, IRRE, ইররেলিভেন্ট, VANT, এটাও কিন্তু অপশানে থাকে, ইররেলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক। এখানে ইনঅ্যাকিউরেট আছে, ইনঅ্যাকিউরেটও হবে মানে ভুল, বা ইররেলিভেন্ট অপ্রাসঙ্গিক, কারণ এটা আমাদের প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছে মানে অপ্রাসঙ্গিক হচ্ছে আমরা, ক্লিয়ার? দুটোই কিন্তু অপশানে থাকে, যখন যেটা থাকবে সেটা আমাদের নিতে হবে। 477-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। 478 কি বলতে থাকো,
478 তোমরা আগে পেয়েছো কি না? হ্যাঁ, আগে পেতেও পারো। তো কি বলছে 478 বলছে ক্রাইং মানে কি কাদা ফর দ্য মুন। দেখো একটি মেয়ে সে কিন্তু চাঁদকে নেবে বলে কান্না করছে। তাহলে চাঁদকে পাওয়াটা এটা কিন্তু একটা অসম্ভব বিষয়। তাহলে ক্রাই কাঁদছে চাঁদের জন্য, তার মানে একটা অসম্ভব কোনো জিনিস তুমি পেতে চাইছো, ক্লিয়ার, যেটা সম্ভব নয়। তাহলে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। টু ওয়ান্ট চাওয়া দ্য ইম্পসিবল, বা টু আস্ক ফর সামথিং ইম্পসিবল, অসম্ভব কোনো কিছু চেয়ে বসা, ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। 478 সি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ইউটোপিয়া মানে কি 479 বলছে ইউটোপিয়া মানে কি? ইউটোপিয়া মানে হচ্ছে একটা জায়গা, একটা প্লেস, যে প্লেসটা কিন্তু সবার জন্য পারফেক্ট আমরা বলতে পারি। PERFECT মানে একটা আইডিয়াল প্লেস মানে যেখানে কোনো ভেদাভেদ নেই, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কোনো ভেদাভেদ নেই, কেউ ছোট বড় বিষয় নেই, কেউ রাজা কেউ প্রজা, এরকম কোনো বিষয় নেই, সবাই কিন্তু সুখী, সবাই আনন্দে আছে, সবাই খুশিতে আছে, শান্তিতে আছে। তো এইরকম একটা জায়গাকে আমরা কি বলবো? ইউটোপিয়া বলবো, ক্লিয়ার, অ্যান আইডিয়াল প্লেস, ক্লিয়ার। তাহলে এখানে আমরা অপশন কোনটা নেবো? এ ইজ দ্য কারেক্ট আনসার নেবো, এ ইজ দ্য কারেক্ট আনসার। আইডিয়ালিস্টিক বা আইডিয়াল প্লেস, ক্লিয়ার, ইউটোপিয়া মানে কিন্তু আইডিয়াল প্লেস, ক্লিয়ার, অ্যান আইডিয়াল প্লেস। তাহলে অ্যান আইডিয়াল প্লেস আমাদের অপশনে নেই, আমরা এ ইজ দ্য কারেক্ট আনসার নেব। হ্যাঁ, এবার কি বলছে 479 হয়ে গেল, 479 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 480 কি বলছে আমরা দেখবো, 480। ওকে, হ্যাঁ 480 কি বলছে দেখে নাও, 480 বলছে কাম টু গ্রিফ। এই গ্রিফ মানে কি? এই গ্রিফ মানে কিন্তু আমরা বলতে পারি যে গ্রিফ মানে হচ্ছে দুঃখ, কিন্তু আমরা বলতে পারি দুঃখ, ক্লিয়ার। তো গ্রিফ মানে হচ্ছে কি? গ্রিফ মানে দুঃখ। তাহলে কাম মানে আসা, তাহলে দুঃখের কাছে আসা, তার মানে কি একটা মানুষ তার জীবনে এমন একটা পরিস্থিতি এসছে, সে কিন্তু খুবই দুঃখকে এক্সপিরিয়েন্স করছে। তাহলে একটা প্লেজেন্ট নয়, দুঃখ মানে কিন্তু আনপ্লেজেন্ট, মানে অমনোরম কোনো কিছুকে সে কিন্তু জীবনে এক্সপিরিয়েন্স করছে যখনই তার জীবনে দুঃখ আসবে, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি বি ইজ দ্য কারেক্ট আনসার, টু এক্সপিরিয়েন্স সামথিং আনপ্লেজেন্ট, অমনোরম কোনো কিছুকে কিন্তু এক্সপিরিয়েন্স করা। 481 বি উত্তর। এবার যেমন নেক্সট 481 কি বলছে দেখো, 481। হ্যাঁ 481 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 481 বলছে ওয়ান্স অ্যান্ড ফর অল। দেখো এটা কিন্তু একটা ডেমোক্রেসি, কোনো একটা দেশের হচ্ছে কি বলবো, এটা গণতন্ত্র, সমস্ত মানুষজন সিটিজেন কোনো একটা নির্দিষ্ট কান্ট্রির, এবং সেই কান্ট্রিতে একজন মিনিস্টার, একজন মন্ত্রী, সে এক্স মিনিস্টার ছিল, সেই মিনিস্টার বলছে যে আমি যদি আবার সরকারে আসি, তোমরা যদি আমাকে ভোট করো, এবার ইলেকশনে আমাকে ইলেক্ট করো, নির্বাচিত করো, সবাই মিলে আমাকে ভোট দাও, আমি এসে একবারের জন্য আমাকে তোমরা নির্বাচিত করো প্রধানমন্ত্রী হিসাবে, আমি ফর অল, সবার জন্য এমন একটা জায়গা তৈরি করব, ঠিক যেমনটা ইউটোপিয়া, ক্লিয়ার বলছে। তাই বলছে ওয়ান্স, একবারের জন্যে আমাকে মন্ত্রী করো, আমি ফর অল, সবার জন্যে কিন্তু ভালো কিছু করে দেখাবো, এবং সেই ভালো কিছুটা আমি পার্মানেন্টলি করব, ক্লিয়ার, একদম ফর এভার, চিরকালের জন্য। তাহলে ওয়ান্স অ্যান্ড ফর অল, তার মানে কি? এইভাবেই গল্পটা মনে রাখবে যে একবারের জন্য আমাকে তোমরা প্রধানমন্ত্রী বানাও, আমি ফর অল, সবার জন্যে, চিরকালের জন্যে কিন্তু ফর এভার এবং পার্মানেন্টলি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে দেব। তাহলে ওয়ান্স অ্যান্ড ফর অল তার মানেই হচ্ছে ফর এভার, সি ইজ দ্য কারেক্ট আনসার। বা আমরা বলতে পারি কিন্তু পার্মানেন্টলি, এটাও কিন্তু অপশানে থাকে, পারমানেন্টলি, PERMANENTLY, পার্মানেন্টলি, ক্লিয়ার। 481 সি উত্তর। এবার যাবো নেক্সট 482 কি বলছে দেখো, হ্যাঁ 482 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 482 বলছে অ্যাট এনি কস্ট, এটা তোমরা জানো, কস্ট মানে মূল্য, এনি মানে যে কোনো, তাহলে যে কোনো মূল্যে, কস্ট মানে কি? কস্ট মানে হচ্ছে মূল্য। তাহলে দেখো একজন মহিলা, তার কিন্তু দুটো সন্তান, একটা দেখো এখানে আর একটা হচ্ছে পাশে দাঁড়িয়ে। তো তিনি কি করেন? তিনি কিন্তু ফেরিওয়ালা করেন, ফেরি করেন, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন। তার জীবনে অনেক প্রবলেম, তার স্বামী হয়তো কোনো কারণে মারা গেছে বা অসুস্থ, সে কিন্তু সংসার সমস্তভাবে কঠিন পরিস্থিতি সামলেও কিন্তু নিজের সংসারকে নিজেই চালাচ্ছেন, এবং তিনি হাল ছাড়ছেন না। বলছে যে কোনো উপায়ে কিন্তু আমাকে হাল ছাড়লে হবে না, আমার এই ছেলে দুটোকে, বাচ্চা দুটোকে মানুষ করতেই হবে। তাই বলছে অ্যাট এনি কস্ট, মানে যে কোনো পরিস্থিতিতে আমাকে আমার বাচ্চা দুটোকে মানুষ করতেই হবে, আমাকে সফল হতেই হবে, আমাদের বাচ্চাকে কিন্তু, বাচ্চা দুটোকে আমার বড় করতেই হবে। তাহলে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, তার মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, যে কোনো পরিস্থিতিতে আমাকে আমার বাচ্চা দুটোকে মানুষ করতে হবে। 882, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 883 কি বলতে দেখো,
483 483 কি বলছে 483 বলছে সোয়েলড হেড। সোয়েলড মানে কি? সোয়েলড মানে হচ্ছে ফোলা। সোয়েলড মানে হচ্ছে ফোলা, ফোলা বা ফুলে ওঠে বা ফোলানো। ক্লিয়ার? তো দেখো একজন মানুষ সে সফলতা পেয়েছে, তার জীবনে কিন্তু সে অনেক পয়সা উপার্জন করে ফেলেছে, হঠাৎ করে সফলতা পেয়েছে, তার হাতে দেখো একটা পাইপ, তার মানে কি? তার হেড মানে মাথা ফুলে উঠেছে, তার মানে কি? সে অহংকার, তার মধ্যে অহংবোধ চলে এসে সে কিন্তু মানুষকে মানুষ বলে গণ্য করে না, সবাইকে ছোট করে এবং কিন্তু সবসময় মুখটা ফুলিয়ে ফুলিয়ে চলে, মানে একটা মুখে অহংকারের ভাব নিয়ে সবসময় চলে। তাহলে সোয়েলড হেড তার মানেই হচ্ছে কি তার মধ্যে প্রাইড, গর্ব আছে, সে কিন্তু খুবই একজন প্রাউড ম্যান। ক্লিয়ার? ডি ইজ দ্য কারেক্ট আনসার। সোয়েলড হেড মানে হচ্ছে কি প্রাইড, গর্ব, তার মধ্যে অহংকার, গর্ব চলে এসেছে। 473 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 484 কি বলছে দেখো 484। হ্যাঁ 484 কি বলছে আমরা দেখে নেবো। 484 বলছে টু শো। এই শো মানে কি? এই শো মানে হচ্ছে বপন করা, বোনা। আমরা বীজ বপন করি না, ধানের বীজ, তো এটা হবে হচ্ছে বপন করা। শো মানে হচ্ছে বপন করা। তাহলে টু শো দ্য ড্রাগনস টিথ। ড্রাগন মানে কি? এই ড্রাগন মানে আমরা বলতে পারি একজন মনস্টার, MONSTER। মনস্টার মানে কি? মনস্টার মানে হচ্ছে একটা দৈত্য। তাহলে এটা হচ্ছে গ্রিক মাইথোলজি, আমাদের গ্রিক, GREEK গ্রিক। তো গ্রিকদের যে পৌরাণিক গল্প আছে সেই গল্পে আমরা পাই কি একজন হিরো ছিল, একজন হিরো HERO, একজন হিরো, একজন নায়ক ছিল পৌরাণিক গ্রিক মাইথোলজির একজন হিরো। সে কী করেছিল? একজন দৈত্য, তার কোনো একটা দেশ আক্রমণ করার দরকার। ক্লিয়ার? তো তার আক্রমণ করতে গেলে কী হবে? সৈনিক লাগবে, কিন্তু তার কাছে কোনো সৈনিক নেই। সে কী করেছে? একজন মনস্টার ছিল, সেই মনস্টার মারা যাওয়ার পর তার যে দাঁত ছিল সেই দাঁতটা কিন্তু বপন করে দিয়েছে, মাটিতে পুঁতে দিয়েছে। এবার সেই দাঁত পোতার পর হঠাৎ করে সে কিন্তু দেখতে পেল সেই মাটির মধ্যে দিয়ে দেখো অনেক প্রচুর সংখ্যক আর্মি মানে সৈনিক কিন্তু উঠেছে। তাহলে এই যে বীজ নয়, ড্রাগন মানে দৈত্যের দাঁত বপন করা, তার মানে কিন্তু টেক অ্যান অ্যাকশন, কোনো একটা কাজ করা, এবং যে কাজটা কিন্তু ব্রিং অ্যাবাউট, ঘটাবে ট্রাবল, ঘটাবে সমস্যা ঘটাবে। তাহলে যে দাঁত বপন করলো মানে কি? একটা আর্মি জেগে উঠবে মাটির মধ্যে থেকে এবং সেই আর্মিটা নিয়ে লড়াই করতে যাবে। তাহলে লড়াই, গন্ডগোল, ওয়ার, যুদ্ধ মানেই কিন্তু ট্রাবল। তাহলে কোনো একটা সমস্যা তৈরির কাজ করা। তাহলে টু শো দ্য ড্রাগনস টিথ, দৈত্যের দাঁত বপন করা, তার মানেই হচ্ছে দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। টু টেক সাম অ্যাকশন, কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ করা, যে কাজটা কিন্তু কি করবে? ট্রাবল। এটা এখানে দেওয়া নেই, TROUBLE, যে কাজটা কিন্তু ট্রাবল ঘটাবে, সমস্যা ঘটাবে। কিন্তু তার হ্যাঁ ক্লিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার 484। এবার যেমন নেক্সট 485 কী বলছে দেখো 485। হ্যাঁ 485 কী বলছে আমরা দেখে নেবো। 485 বলছে গেট অ্যারাউন্ড। এটাও কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। গেট অ্যারাউন্ড মানে কি? ফ্রেজাল ভার্ব। দেখো একটা মেয়ে একটা লোককে, মনে করো তার একজন এমপ্লয়িকে বা পরিচিত কোনো একজন রিলেটিভকে কোনো একটা কাজের জন্যে সে রাজি করাতে চাইছে, মানে অ্যারাউন্ড অ্যান্ড অ্যারাউন্ড, মানে পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখো নানান রকমের কথা বলে সে কিন্তু এই লোকটিকে, তার এই রিলেটিভটিকে বা পরিচিত ব্যক্তিটিকে সেই কাজটা করার জন্যে কিন্তু রাজি করাচ্ছে। ক্লিয়ার? যেমন দেখবে যারা LIC করে, LIC এজেন্ট হয়, সো সেই LICর যারা এজেন্ট হয় সেই এজেন্টরা দেখবে খুব গল্প দেয়, নানান ধরনের ভুলভাল বুঝিয়ে উল্টোপাল্টা বলে লোভ দেখিয়ে তোমাদেরকে দিয়ে কিন্তু বিভিন্ন রকমের LICর যে সমস্ত ইয়েগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে করিয়ে আর কি নেবে বা নেয়। তাদের কাজই হচ্ছে এইটা, মানুষজনদেরকে রাজি করানো। তাহলে এই গেট অ্যারাউন্ড মানে হচ্ছে কি রাজি করানো। এ ইজ দ্য কারেক্ট আনসার, পারসুয়েড। ক্লিয়ার? 485 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 486 কী বলেছে দেখো। হ্যাঁ 486 486 বলছে টু কাজল। এই কাজল মানে কি? কাজল মানে হচ্ছে আঘাত করা। কাজল মানে হচ্ছে হাতুড়ি দিয়ে কিন্তু আঘাত করা আমরা বলতে পারি। তাহলে টু কাজল ওয়ান্স ব্রেইনস। দেখো একটা ছেলে, এই ইডিয়ামটা কিন্তু কমন, তোমরা আগে পেয়েছো, এই সেম এক্সাম্পল দিয়েছিলাম আমরা। তো একটা ছেলে দেখো কী করছে, হাতুড়ি নয়, এখানে হাত দিয়ে হাতকে হাতুড়ি হিসাবে সে মাথায় কিন্তু আঘাত করছে, এবং মাথায় দেখো একটা বাল্ব রয়েছে, মানে মাথায় সে একটা জিনিস নিয়ে ভাবছে, চিন্তা করছে, এবং এনলাইটমেন্ট মানে সে কিন্তু প্রবলেমের সলিউশন খুঁজছে, প্রবলেমের সলিউশন খুঁজছে, সেই কারণে মাথায় আঘাত করছে। তার মানে কি? সে গভীর, ডিপলি হার্ড, সে কিন্তু thinking hard, he is thinking very hard to solve but to find some means
টু সলভ দ্য প্রবলেম, মানে কোনো একটা প্রবলেম তার লাইফে এসছে, সেই প্রবলেম থেকে কি করে বাইরে আসবে সেই কারণে গভীরভাবে সে চেষ্টা করছে, ভাবছে কি উপায়ে কিন্তু আমি প্রবলেম থেকে বাইরে আসতে পারবো। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো টু থিঙ্ক ভেরি হার্ড মানে কঠিন বা কঠোর কিন্তু চিন্তা করা। ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলছে 886 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, কি বলছে 887 487 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 487 বলছে ব্রোক, তাহলে ব্রেক মানে ভাঙা, তার সেকেন্ড ফর্ম এটা আমরা মনে করি ব্রেকি, ব্রেক বা ব্রোক পার্স প্রিস্টিকান এটা কি একজন গ্রামারিয়ান। ক্লিয়ার? তো গ্রামারিয়ান GRAMMA গ্রামারিয়ান AN গ্রামারিয়ান মানে গ্রামার লেখক। তাই বলছে ব্রেক ভেঙে ফেলেছে একজন গ্রামারিয়ানের মাথা। দেখো এই যে মেয়েটি, এই মেয়েটি কিন্তু গ্রামারে খুব কাঁচা, গ্রামার বুঝতে পারে না, পরীক্ষার খাতায় এমনভাবে সে রাইটিং লেখে তো তার গ্রামার কিন্তু খুবই বাজে। তো এতটাই বাজে সে গ্রামার বলে বা বলার সময় ব্যবহার করে বা লেখার সময় ব্যবহার করে যেন এটা মনে করা হয় যে প্রিস্টিকান তিনি যে গ্রামার লিখেছিলেন তার নিজের মাথা সে নিজেই ভেঙে ফেলবে। ক্লিয়ার? তার মানে কি, মানে বাজে গ্রামার ব্যবহার করা। ক্লিয়ার? টু ইউজ ব্যাড গ্রামার, এ ইজ দ্য কারেক্ট আনসার। টু ইউজ ব্যাড গ্রামার, কেউ বাজে গ্রামার ব্যবহার করলে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করব যে ব্রেক প্রিস্টিকানস হেড, মানে এতটাই আমি বাজে গ্রামার ইউজ করেছি যেন প্রিস্টিকানের মাথা আমি ভেঙে ফেলেছি। ক্লিয়ার? 487 এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 488 কি বলছে দেখো 488। হ্যাঁ 488 কি বলছে আমরা দেখে নেবো। 488 বলছে ইন ডিপ ওয়াটার। দেখো কোনো এক জায়গায় ওয়ার্নিং দেওয়া আছে, একটা গাছে কিন্তু লাগানো আছে, কি বলছে ডেঞ্জার, বিপদ, ডিপ ওয়াটার, সামনেই কিন্তু গভীর জল, তোমরা কিন্তু যখন তখন জলের মধ্যে পড়ে গেলে উঠতে পারবে না, একটা বিপদের সম্মুখীন তোমাদেরকে হতে হবে, তাই আগে থেকে সাবধান বার্তা দিয়ে দিচ্ছে। তাহলে কেউ যদি এই ডিপ ওয়াটারের মধ্যে পড়ে, ইন ডিপ ওয়াটার, তাহলে বুঝতে পারছো বিপদের মধ্যে পড়া, ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়া। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, ইন গ্রেট ডিফিকাল্টি, কঠিন পরিস্থিতির মধ্যে বা বিরাট কঠিন পরিস্থিতির মধ্যে পড়া। 488 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 489 কি বলছে দেখো। হ্যাঁ 489 কি বলছে, 489 বলছে ইন দ্য এগ। দেখো এগ থেকেই কিন্তু এগ ভেঙে আস্তে আস্তে কি হবে, বড় একটা মুরগি বা মোরগ তৈরি হবে। ক্লিয়ার? একটা হেন বলি বা একটা কক বলি, COCK কক। ক্লিয়ার? তো হেন মানে মুরগি, কক মানে মোরগ, তাহলে এই ডিম থেকেই কিন্তু এরা তৈরি হবে আস্তে আস্তে। তাহলে ডিমটা কি, ডিমটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা, শুরুর অবস্থা। ডিমটা কি, ডিমটা হচ্ছে একটা শুরু, মানে একটা নির্দিষ্ট অবস্থায় পৌঁছানোর শুরু হচ্ছে কি, শুরুটা হচ্ছে ডিম। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইন দ্য এগ তার মানে আমরা বলতে পারি একটা বিগিনিং স্টেজে আছে, বিগিনিং স্টেজ একটা শুরুর অবস্থায় আছে। ঠিক আছে? ডিমটা একটা শুরুর অবস্থা। ওকে 479 তাহলে আমরা কি বলবো, যে আর্লি স্টেজ বলতে পারি। সি ইজ দ্য কারেক্ট আনসার, ইন অ্যান আর্লি স্টেজ, একটা প্রারম্ভিক অবস্থায় থাকা। সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট লাস্ট কোয়েশ্চেন, আমাদের লাস্ট ইডিয়াম 490 কি বলছে দেখো 490 কি বলছে 490 বলছে ড্র এ ব্ল্যাঙ্ক। দেখো একটা আঁকার ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, সেখানে কি হচ্ছে দেখো সবাই আঁকছে, কিন্তু একটা মেয়ে দেখো কি আঁকবে বুঝতে পারছে না, লাস্টে কোনো কিছু আঁকতে পারেনি, সে ফাঁকা খাতাটা জমা দিয়েছে। তো যারা জাজ ছিল, JUDGE, তো যারা জাজেস, অনেকে জাজেস ছিল, তো জাজেসরা তোমাকে ফেভার করবে, তোমার আঁকা, তুমি কোনো কিছু আঁকবে তারপরে তো সেই আঁকার উপরে বেস করে তোমাকে ফেভার করবে না করবে সেটা তো পরের কথা। তুমি যদি ফাঁকা খাতা জমা দাও তাহলে কারোর ফেভার পাবে না, কারোর ফেভার না পেলে তুমি কিন্তু আনসাকসেসফুল হবে, সাকসেসফুল হবে না, অসফল হবে, সফল হবে না। তাহলে ড্র এ ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক পেপার জমা দেওয়া, তার মানে কি বি ইজ দ্য কারেক্ট আনসার, টু বি আনসাকসেসফুল। ক্লিয়ার? তাহলে আজকে ক্লাসটা কিন্তু এখানেই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো? আমরা কিন্তু 30টা ইডিয়াম কমপ্লিট করে ফেলেছি। প্রত্যেকটা ইডিয়াম আবারও বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইডিয়াম কিন্তু SSC প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হয়েছে। তো কোনো প্রবলেম থাকলে বলবে, সেই প্রবলেমটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটাও এখানে, দেখা হচ্ছে পরের ক্লাসে।